হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আরেকটি নতুন আমার ভিডিওতে। লাস্ট ভিডিওতে ভেনেজুয়েলার ব্যাপার নিয়ে বা পারমাণবিক অস্ত্রের যে একটা গুরুত্ব আছে বিশ্বের কাছে, সেটা নিয়ে আমি একটা আলোকপাত করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি ওই বিষয়টা তবু একটু আলোচনার মধ্যে আসবে। আরেকটা নতুন ইস্যু নিয়ে আমি কথা বলবো, যেটা ইদানিং খুব চর্চায় আছে। আপনাদের কাছে তো একটা প্রশ্ন মনে জাগতেই পারে, আমেরিকা তো বিভিন্ন দেশ থেকে তেল নেয়, মিডল ইস্ট থেকে নেয়, কিন্তু কোনো দেশে তো এরকমভাবে রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে এসে রাতারাতি ক্যাপচার করে এসে দেশের তেল এর উপর জেঁকে বসেছে, এরকম ঘটনা তো ঘটে নাই। তার গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে, কোনো কোনো দেশের মধ্যে বিক্ষোভ কর্মসূচি একটা বাইরে থেকে উস্কানি দিয়ে ঘটিয়ে আপনার হচ্ছে রাষ্ট্রকে প্রধানকে সরাই দেওয়া হয়েছে, এগুলো আমরা দেখছি। অথবা সরাসরি যুদ্ধের মাধ্যমে সে দেশের সার্বভৌমত্ব নষ্ট করে দিয়ে পাপের একটা সরকার বসানো হয়েছে এবং পরে তেলের উপর তারা বা খনিজ সম্পদের উপর তারা কবজা করছে, তাই না? কিন্তু ভেনেজুয়েলার ব্যাপারে ঘটনাটা ঘটলো অন্যরকম। ভেনেজুয়েলার বর্তমান রাষ্ট্রপ্রধানের সাথে খামেনি সাহেবের বেশ একটা সুসম্পর্ক ছিল, তার এলাই ছিল আর কি। খামেনি সাহেবের সাথে কিন্তু আবার রাশিয়া এবং চায়নারও একটা ভালো সম্পর্ক ছিল, তারা এলাই ছিল। কিন্তু সম্প্রতি ভেনেজুয়েলার উপর হামলা হওয়ার পর কেন জানি রাশিয়া খুব চুপ হয়ে গেছে আর কি, মানে কোনো কথাবার্তা সেভাবে বলে না। এবং এর পাশাপাশি আপনার হচ্ছে ওই চায়নাও কিন্তু খুব বেশি মানে ভেনেজুয়েলা ইস্যু নিয়ে তোলপাড় তৈরি করে দিছে, এরকম কিছু না। এবং রাগঢাক না রেখে আপনার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলল যে আন্তর্জাতিক আইন আমি মানি না, ভেনেজুয়েলায় আক্রমণ করার জন্য কোনো আন্তর্জাতিক আইন আই ডোন্ট কেয়ার। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে মানে বিষয়টা সে করছে, কিন্তু এটা অন্য দেশেও করতে পারে, এরকম একটা ইঙ্গিত সে দিয়ে রাখলো। এখন অন্য দেশটা কি এমন কোনো দেশ হবে যে দেশটা আমেরিকার জন্য থ্রেট বড় ধরনের, এবং সেটা আমেরিকার আশেপাশে না, হয়তো মিডল ইস্টের কোনো একটা দেশ, ইরান হতে পারে। তো ইরান যদি এর পরবর্তী টার্গেট হয়, সেক্ষেত্রে রাশিয়ার কী করণীয় আছে বা চায়না কী করতে পারে? আমরা আজ পর্যন্ত দেখি নাই চায়না কোনো দেশকে সরাসরি সাহায্য সহযোগিতার মাধ্যমে যুদ্ধে জড়িয়েছে, বা তারা কোনো কৌশলগত অবস্থান নিয়েছে যার জন্য সে দেশটা বিশাল বড় একটা যুদ্ধ লাগাতার চালিয়ে যেতে পারে, এরকম কোনো ঘটনা ঘটে নাই। সম্প্রতি বাশার আল আসাদ তিনি তার দেশ থেকে বিতাড়িত হওয়ার পর এই পাশটাতে কিন্তু ইরান একাই হয়ে পড়ছে, কারণ তারা দুজন অ্যালাই ছিল। এখন ইরানকে সাপোর্ট দেওয়ার জন্য রাশিয়া এবং চায়না, দুটো বড় শক্তি, তারা প্রত্যক্ষভাবে না পারুক পরোক্ষভাবে হেল্প করে, বিভিন্ন সময় অস্ত্রপাতি দিয়ে, গোয়েন্দা সংস্থার তথ্য শেয়ার করে। আমি বলে রাখি, ভেনেজুয়েলা আক্রমণের আগে কিন্তু রাশিয়া তাদের দেশের সিটিজেনকে ভেনেজুয়েলা ত্যাগ করার জন্য একটা নোটিশ দিয়েছিল, যেটা হয়তো অনেক গণমাধ্যমে আসে নাই। তার মানে ভেনেজুয়েলার সম্ভাব্য যে আমেরিকার যে একটা আক্রমণ, সেটা সম্পর্কে কিন্তু রাশিয়া আগে থেকে হয়তো জানতো, তাদের কাছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট হয়তো ছিল, কিন্তু সেটা ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের কাছে যায় নাই। তাহলে তো তিনি সেদিন সে প্রাসাদে অবস্থান নিতেন না, বা তার যে নিরাপত্তার ব্যবস্থা সেটা আরও জোরদার করতেন। এই যে ঘটনাগুলো ঘটলো, এর সাথে কি রাশিয়ার কোনো দায়ভার নেই? অবশ্য থাকতে পারে, কারণ রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ চলতেছে। যুদ্ধের জন্য ইউক্রেন অনেক অস্ত্রের জন্য ওয়েস্টের উপর একটা নির্ভরশীল আছে। কিন্তু ওয়েস্ট ওয়েস্ট বলতে এখানে কী বোঝায়? ইউরোপের অন্যান্য দেশ, তারা তো আমেরিকার ইশারা ছাড়া কিছু দিচ্ছে না। তো আমেরিকার দিকেই তো তাকিয়ে থাকতে হচ্ছে। এখন হয়তো রাশিয়ার সাথে টেবিলের তলে বা গোপন কোনো বৈঠকের মাধ্যমে চুক্তি হতে পারে যে আমরা এইদিকে ইউক্রেনকে অত বেশি সাহায্য সহযোগিতা করব না, তুমি ইউক্রেনকে কবজা করে নাও, আমি এদিকে আমি আমার শত্রুদেরকে কবজা করি। আর ওইদিকে হয়তো বা চায়নাকে বলছে তুমি তাইওয়ানকে নিয়ে নিও, আমি এদিকে মিডল ইস্টের একটা দেশ আছে সে দেশটাকে শায়েস্তা করি। হতে পারে এ ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে মুসলমান হিসেবে ইরানের পাশে আমাদের যে একটা সহানুভূতিশীল জায়গা আছে, সেখান থেকে কি নীরব দর্শকের ভূমিকাই আমাদের সারা জীবন থাকতে হবে?
কারণ এত বড় একটা মানে শক্তি, সে যদি দুর্বল হয়ে যায় বা সে যদি তার যে পারমাণবিক অস্ত্রের উৎপাদন করার সক্ষমতা, পারমাণবিক অস্ত্র তৈরি করার ব্যাপারটা, এটা যদি সে করতে না পারে, তাহলে কিন্তু এটা ভবিষ্যতের জন্য ইসরায়েলের জন্য একটা বিরাট সুবিধা হবে। ইসরায়েল ওই অঞ্চলটাকে একদম গিলে খাবে এবং পরবর্তীতে কিন্তু আর মুসলমানদের জন্য মাথা উঁচু করে দাঁড়ানোটা এই অঞ্চলের প্রেক্ষাপটে খুব কঠিন হয়ে যাবে। কারণ দীর্ঘদিনের লড়াই সংগ্রাম শেষ করে ইরান তার লক্ষ্যতে প্রায় পৌঁছে গেছে। এমন একটা সময় ইরানের জনগণের ভিতরে একটা মানে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে এবং তারা ওই দেশের বিরুদ্ধে মানে দেশের সরকারের বিরুদ্ধে রাস্তায় নামছে। সম্প্রতি একটা মসজিদে তারা আগুন দিয়ে দিয়েছে। মুসলমানের কাছ থেকে এটা হতে পারে না যে একটা মসজিদে আগুন দিয়ে দেওয়া। সরকারের বাসভবনে হামলা চালাতে পারে বা সরকারি বাসভবনে, কিন্তু তারা মসজিদে হামলা চালিয়েছে। তো এইসব বিষয়গুলো দেখলে বোঝা যাচ্ছে যে ইরান আসলে ভবিষ্যতে, হয়তো নিকট ভবিষ্যতে একটা বড় ধরনের হামলার হুমকির মধ্যে আছে এবং সেক্ষেত্রে হয়তো তার দীর্ঘদিনের এলাই চায়না এবং রাশিয়া কেউ তার পাশে থাকবে না। তো কোরআন শরীফে তো আল্লাহ, কোরআন মাজিদে তো আল্লাহ বলে দিয়েছেন যে মুসলমান হয়ে তোমরা কখনো কাফের মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা তোমাদেরকে কখনোই সাহায্য করবে না। তারা যদি পারতো তোমাদের সর্বোচ্চ ক্ষতিটা করার চেষ্টা করে সবসময়। তো এই ক্ষেত্রে হয়তো ইরানকে একলা চলো নীতিতেই যেতে হবে, কারণ এখানে তাকে সাহায্য করার মতো কোনো মিডল ইস্টে সেরকম দেশ আমি দেখছি না। ইভেন পৃথিবীতে অন্যান্য জায়গাতেও সেরকম কোনো শক্তি এখন পর্যন্ত নেই যে ইরান, কিন্তু আল্লাহ যদি চায় তো অবশ্যই এক্ষেত্রে মুসলমানদেরই বিজয় হবে। ধন্যবাদ সবাইকে।